জনাব হুমায়ুন কবির, আপনি শুরুতে বলছিলেন যে যুক্তরাষ্ট্র এটাতে সংশ্লিষ্ট হবার আশঙ্কার কথা। সেই আশঙ্কার মাত্রাটা আসলে কতটা? কারণ ট্রাম্পকে আমরা শুনেছি বলতে যে ইরানের সাথে যৌথভাবে পারমাণবিক স্থাপনাগুলোতে মানে ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার কথা চিন্তা ভাবনা করছে, এরকমটা বলতে শুনেছি। এটির আসলে আশঙ্কাটা কতটা? কারণ ট্রাম্পের তো আসলে মানে চিন্তা যেমন করেন তেমন একটা উদ্যোগ নিয়ে নেন, খুব ঠিক ঠিকানা নেই বলেই মনে হয়। এটা দুইটা সম্ভাবনা আছে। একটা সম্ভাবনা বা প্রবলতর সম্ভাবনাটা হচ্ছে তিনি যেভাবে মোবিলাইজ করেছেন মার্কিন মিলিটারিকে, তাতে মনে হয় যে একটা মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করবে। অর্থাৎ সেটা হবে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান বাহিনী মিলে তারা ওই ফার্দো বলে যে জায়গাটা আছে, যেখানে পারমাণবিক পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জায়গা, এবং সেখানেই তাদের ইরানিয়ানদের সর্বাধুনিক আহ, প্রকল্পটা আহ, আহ, অবস্থিত বলে মনে করা হয়। সেটাকে বোমা মেরে উড়িয়ে দিতে চেষ্টা করবেন, এবং সেই ক্ষেত্রে আমি খুব আশ্চর্য হব না যে শুধু বমিং নয়, হয়তো আরো কিছু ফর দ্য টাইম বিং ওটা হয়েছে কিনা এটা নিশ্চিত করার জন্য এক ধরনের যেটাকে বলে বুটস অন দ্য গ্রাউন্ড হয়তো তারা সেখানে সাময়িকভাবে নিয়ে যেতে পারে। সেটা ইসরায়েলি হতে পারে, মার্কিন হতে পারে, বা যৌথ হতে পারে। এটা একটা। আরেকটা হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে খানিকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন। কারণ একদিকে নিউকন, যারা ইরান আক্রমণকে সমর্থন করছে, যারা প্রো ইসরায়েলি বা ইসরায়েলের সাথে যারা ইসরায়েলের সাথে তারা একই মত পোষণ করেন, সেই গ্রুপের লোকজন ট্রাম্পকে এই দিকে যুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছে। কিন্তু পাশাপাশি ট্রাম্পের রাজনৈতিক বেস যেটা বা যেটা তার ভিত্তি, ম্যাগা, মেক আমেরিকা গ্রেট এগেইন, মেগা আন্দোলনকারীরা কিন্তু এটাকে প্রতিরোধ করছে। তারা বলছে যে আমরা তো তোমাকে এই কাজের জন্য ভোট দেইনি, আমরা তোমাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অবস্থাটা ইমপ্রুভ করার জন্য আমরা দিয়েছি। তো মেগা গ্রুপ কিন্তু খুব ভোকাল। গত 2 দিন ধরে আমি দেখছিলাম ওদের যারা লিডার্স আছে, যারা নির্বাচনের আগেই খুব ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করেছেন বা ট্রাম্পের হয়ে কাজ করেছেন, এই ধরনের লোকগুলো কিন্তু এটাকে বাধা দিচ্ছে। তারা বলছে না, এটা করা উচিত হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র আগে এরকম যুদ্ধে গিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা চাই না এই এরকম যুদ্ধে গিয়ে আবার আমরা ক্ষতির মুখে পড়ি। এখন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটা সিদ্ধান্তের বিষয়, এবং অনেকে বলছেন যে এটা তার হয়তো এই দ্বিতীয়বার ক্ষমতায় আসবার পর সবচেয়ে কঠিন সিদ্ধান্ত তাকে এখন নিতে হবে। যে তিনি যদি না যান বা যুদ্ধে না যান, তাহলে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধটা কোন জায়গায় শেষ হবে? এটা কি কূটনৈতিক ভাবে গিয়ে শেষ করা যাবে? সেটাও কিন্তু তিনি বলছেন। কিন্তু এখন ট্রাম্প ইজ ট্রাম্প, তিনি কখন কি সিদ্ধান্ত নেন এটা আমার আমার মনে হয় তিনি ছাড়া আর কেউ জানেন না। হুম। কিন্তু ইরানের দিক থেকে ইরান পরিষ্কার যে তারা ফিফথ রাউন্ডে, নেগোসিয়েশনের পঞ্চম রাউন্ডে তারা যে প্রস্তাব দিয়েছিল, তারা প্রস্তাব দিয়েছিল যে দুইটা প্রস্তাব ছিল। একটা হচ্ছে যে ইরানে যদি এই ইউরেনিয়াম থাকে তাহলে জিরো এনরিচমেন্ট, ইরান এই এনরিচমেন্ট করতে পারবে না। আর যদি তারা এনরিচমেন্ট করতে চায়, তাহলে সেটা ইরানের বাইরে গিয়ে অন্য কোনো তৃতীয় দেশে এনরিচ হতে পারবে। ইরান সেটা গ্রহণ করে না। তারা মনে করে এটা তাদের অধিকার, এনপিটির আওতায় তারা এই ইউরেনিয়াম তাদের বেসামরিক কাজে ব্যবহার করার জন্য তাদের অধিকার আছে। তারা সেই অধিকারের কথা বলছে। এখন এই একই প্রস্তাব যদি আবারও বা এই প্রস্তাবের ভিত্তিতে যদি নেগোসিয়েশনের কথা বলেন, তাহলে আমার ধারণা ইরান রাজি হবে না। তবে যদি সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প এখানে ফ্লেক্সিবিলিটি দেখান এবং ইরানকে যদি বলেন যে ঠিক আছে, তোমাকে আমরা একটা ফ্লেক্সিবিলিটি দেব, তখন আমার ধারণা এখনো একটা আলোচনার মধ্য দিয়ে এই যুদ্ধের পরেও একটা সমাধানের দিকে যাওয়া সম্ভব। এবং ইরানিয়ান ফরেন মিনিস্ট্রি স্পোক্স পার্সন আসি কথা বলছিলেন, তিনি কিন্তু এই নেগোসিয়েশনের সম্ভাবনাকে উড়িয়ে দেননি।